দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে দুজন অত্যন্ত সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য, এবং আছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলতে চাই জুলাইয়ের পরে বাংলাদেশের সামনে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে পরিবর্তনের, সংস্কারের, সেটা নিয়ে, এবং এর আগে যখন এই ধরনের সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছিল তারপরে কেন পুরোপুরি সেগুলো করা যায়নি, সমস্যা কোথায় হয়েছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আপনার কাছে আসতে চাই। 80-র দশক জুড়েই বাংলাদেশের রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবাই একসাথে কাজ করেছিলেন একটা গণতন্ত্রমুখী অভিযাত্রার জন্য। এরপরে যখন নতুন সরকার গঠিত হলো, 3 জোটের রূপরেখা হলো, সেখানে কিছু টাস্ক ফোর্স হয়েছিল। বলা হয়ে থাকে যে সেই টাস্ক ফোর্সগুলো আসলে বেশ মোটা বালামে ভুক্ত হয়ে ছাপা হওয়া ছাড়া আর খুব একটা আমরা কাজে লাগাতে পারিনি। এই সময় জুলাইয়ের পরেও সংস্কার কমিশন হয়েছে, শ্বেতপত্র নিয়েও আপনারা কাজ করেছেন, এবং তারপরেও আসলে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে সেগুলো বাস্তবে যাবে নাকি আশঙ্কাগুলোই সত্যি হবে, সে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। 80 এবং 90 দশক থেকে আমাদের কি শেখার আছে? ধন্যবাদ আপনাকে আজকে ডাকার জন্য, এবং সকলকে সম্প্রতি অতিবাহিত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং একই সাথে ঈদ মোবারক জানানো আপনার দর্শক শ্রোতাদের। মান্নান ভাই, আপনাকেও খুবই প্রণিধানযোগ্য একটি বিষয়, কারণ ইতিহাসে যখন বেশ কিছু সময় পার হয়ে যায় তখন পিছন ফিরে দেখে উপলব্ধিটা হয়তো আরও বেশি সঠিক হয় অনেক করে, এটি আমরা ধারণা করি। সেহেতু দেখুন, ওই এরশাদ উত্তর কালে প্রফেসর রেহমান সোবহানের নেতৃত্বে, এবং আমি সেখানে খুবই সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, আমরা যে টাস্কফোর্সগুলো করেছিলাম, প্রায় 252 জন পেশাজীবী স্বপ্রণোদিতভাবে যুক্ত হয়েছিলেন। 4 খণ্ডে সেটা প্রকাশিত হয়েছিল। এটা থেকে, এবং পরে সরকার এটাকে দিয়ে সেইরকমভাবে আত্মস্থ করে বাস্তবায়নের দিকে এগোলো না। এটা একটা বড় কারণ হলো তারা এটার কোনো রাজনৈতিক সেই অর্থে ধারক নিজেদের মনে করেননি। নিজেদের ওই আগের সরকারের বা একটা অন্তর্বর্তীকালীন বেসরকারি উদ্যোগকে ওনারা সেইভাবে নিজস্ব রাজনৈতিক চিন্তার অংশ হিসেবে মনে করেননি। সেহেতু এটার ইংরেজিতে যাকে আমরা ওনারশিপ বলি বা মালিকানা সংকট সৃষ্টি হয়, এবং তারা হয়তো কিছু অংশ ওনারা বাস্তবায়ন করেছেন বিভিন্নভাবে, কিন্তু কোনো সময় স্বীকৃতি দেননি। এবারের সাথে ওই আগেরটার পার্থক্যটা হলো এই জায়গাটায়, সেটা হলো যে এইবার যেই সরকার আমাদের দিয়ে শ্বেতপত্র প্রণয়নের উদ্যোগ নিয়েছেন এবং অন্যান্য টুকটাক বিভিন্ন ধরনের টাস্কফোর্স কমিটি ইত্যাদি করেছেন, সেটা হলো যে এই সরকারই এগুলিকে বাস্তবায়ন করবেন এই প্রত্যাশার ভিত্তিতে। সেহেতু এখানে কিন্তু সেই অর্থে মালিকানা সংকট হওয়ার কথা না, বা এটাকে ধারণ করে বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই স্বল্প সময়ের অভিজ্ঞতা থেকে আমাদের কাছে মনে হয় একই সরকারের ভিতরেও মালিকানার প্রশ্নে বিভিন্ন ধরনের চিন্তা অবস্থান করে। অর্থাৎ সরকারের যেই উপদেষ্টা মণ্ডলী আছেন তারা যে সকলে একই রকম মনে করেন প্রধান উপদেষ্টার মতো, তা না। প্রধান উপদেষ্টা যতখানি আগ্রহ উদ্যোগ নিয়ে এটা করেছেন, এবং উনি যেভাবে 16ই ডিসেম্বরের বিজয় দিবসের বক্তৃতায় 3.5 মিনিট ধরে এই বিষয়ে বলেছেন, এখনও বলছেন, 26শে মার্চের বক্তৃতার ভিতরে উনি যেসব তথ্য উপাত্ত ব্যবহার করেন আমাদের প্রতিবেদন থেকে, প্রাসঙ্গিক উপদেষ্টারা যে এটা নিয়ে খুব উচ্ছ্বসিত উৎসাহিত আছেন সেটা আমাদের কাছে প্রতীয়মান হয়নি। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো, যেহেতু সরকারের সেই অর্থে কোনো সাংগঠনিক রাজনৈতিক কাঠামো নেই, সেহেতু তারা অনেক অর্থে আমলা বা পুরনো প্রশাসনের উপর নির্ভরশীল হয়েছেন, এবং আমলা এবং প্রশাসন কোনো সময় স্থিতাবস্থা থেকে বের হয়ে এসে উদ্যোগী হয়ে একটি পদক্ষেপ নিবে এইটারও আশা করা যায় না। সেহেতু ওনারাও নির্ভরশীল থেকেছেন, জিম্মি থেকেছেন এই প্রশাসন এবং আমলাদের কাছে, যারা যে সমস্ত অর্থনৈতিক সংকটের কথা আমরা শ্বেতপত্রে বলেছি তাদের কিন্তু অনুষঙ্গ তারাই ছিলেন। তারাই এ তথ্য উপাত্ত সৃষ্টি করেছিলেন, যেটা দিয়ে আমাদের দেশজ আয়ের মাত্রাকে বেশি করে দেখানো হয়েছে, অথবা
দেশের থেকে চোরাচালান হচ্ছে টাকা পয়সা ইত্যাদিকে ওনারা বিবেচনায় রাখেন নাই ইত্যাদি ইত্যাদি, দায় দেনা পরিস্থিতিকে মূল্যায়ন করেননি ঠিক মতো, সেহেতু ওনাদের ওখানে কিন্তু স্বার্থের সংঘাত ছিল। আর তৃতীয় যেটা হয়েছে সেটা হলো যে এই সমস্ত ক্ষেত্রে যে বৃহত্তর সমাজের কাছে যে আপনার সমর্থন নিতে হয় সেইটার জন্য ওনাদের কোনো কাঠামো ছিল না। সেহেতু এমনকি যে সমস্ত পেশাজীবীরা এগুলির সাথে যুক্ত, যে নাগরিক সংগঠনগুলো এগুলির সাথে যুক্ত, তাদের কাছেও কিন্তু ওনারা সেই অর্থে পৌঁছানোর আগ্রহও প্রকাশ করেননি। ওটা সাংগঠনিক সীমাবদ্ধতা থাকতে পারে, প্রশাসনিক সীমাবদ্ধতা থাকবে, হয়তো রাজনৈতিক চিন্তার ক্ষেত্রেও ভিন্নতা ছিল। এই তিনটি কারণ আমি যেটা আপনাকে বললাম, উপদেষ্টা মণ্ডলীর ভিতরে মালিকানার সমস্যা, আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা এবং বৃহত্তর জনগণের কাছে সমর্থন, উৎসাহ, উদ্যোগ নেওয়ার জন্য তাদের প্রক্রিয়া না থাকা, এইসব কারণে ওনাদের যে এই সমস্ত, আমাদের শুধু শ্বেতপত্র না, আমার আশঙ্কা হলো অন্যান্য সংস্কারের যে আলোচনা আমরা করি সেগুলি, আমার অর্থনীতির ভিতরেই বলছি, আমি রাজনীতির কথা বা সংবিধান, প্রশাসন এগুলির কথা বলছি না, সেগুলির ক্ষেত্রে সেটা ব্যাংকই বলেন, সেটা আমাদের যদি বাজার ব্যবস্থার কথা বলেন, কি আমদানি রপ্তানির কথা বলেন, এবং চুরি হয়ে যাওয়া টাকা ফেরত আনার কথা বলেন, সেগুলি সবগুলি কিন্তু এই সীমাবদ্ধতার ভিতরে কিছুটা হলেও কষ্টে থাকবে। ধন্যবাদ। জনাব মান্না, আপনার কাছে আসতে চাই। 90-এর সাথে 24-এর অনেক মিল হয়তো খুঁজে পাওয়া যায়, পার্থক্য হয়তো রয়েছে। একটা মিল বোধ হয় এটা যে সে সময় মানুষ আসলে প্রচুর স্বপ্ন দেখেছিল, রাজনৈতিক মতৈক্য ছিল একটা পর্যায় পর্যন্ত কি কি ধরনের পরিবর্তন আসতে পারে। তারপরের 2 দশকে আসলে সেই যে একটা ঐক্যমত্য যে কিভাবে আসলে নির্বাচন হতে পারে, সেই পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ। এখন যে বলা হচ্ছে যে আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে অন্তত গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের একটা ব্যবস্থা আমরা করতে পারব। প্রশ্ন হচ্ছে, এই যে পরিবর্তনটা আমরা এর আগে একবার করেছিলাম সেটা ভেঙে পড়েছে, সেই ভেঙে পড়ার থেকে শিক্ষা নিয়ে এবারে এটাকে আরেকটু দীর্ঘস্থায়ী করার কি বুদ্ধি রয়েছে? থ্যাংক ইউ। আমি আগে একটা কথা বলিনি, আপনি যেরকম করে 90 দশকের কথা বলছেন, আমি বিষয়টা কিন্তু এরকম করে অবজার্ভ করিনি। কথাটা আমি কেন বলছি, আপনি যে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, ধরেন 3 জোটের মধ্যে এটার উপরে আলাদা কোনো উচ্ছ্বাসই আমি দেখিনি। যখন 3 জোটের বৈঠক হয়েছে তখন হয়তো কথাটা আলোচনায় এসছে, কিন্তু একে কেন্দ্র করে যে আশার একটা স্ফুরণ বা আশার প্রকাশ এরকম দেখিনি। এখন যেমন ধরেন, একটু বিস্তারিত বলবেন, কারণ সেই সময়টার ভেতরের ঘটনাগুলো আমরা অনেকেই জানি না। আমি বলছি, এখন যেমন ধরেন প্রায় সব যারা যারা এই আন্দোলনে অংশী ছিল, তারা তাদের বক্তৃতায়, তাদের লেখায়, তাদের ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে এই পরিবর্তন, রাষ্ট্রটাকে পরিবর্তন করা, সমাজটা বদলে দেওয়া, নতুন কিছু করা, কোয়ালিটির কিছু করা, ভালো নির্বাচন করা, এগুলোর উপরে নিয়মিতই বলছেন এবং সমস্ত মানুষের মধ্যে এটা গেছে। এবং আমি তো মাঝে মাঝে এটা বলি, যেমন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে যে এই দেশের ধরেন 12 কোটি ভোটারের মধ্যে 1 কোটি ভোটার মধ্যে কনস্টিটিউশন নিয়ে কথাবার্তা বলে, গ্রামে গ্রামে কনস্টিটিউশনের কথা হয়। তারা কনস্টিটিউশনকে প্রপারলি বলতে পারছে, আমি সেটা বলছি না, কিন্তু আমার মনে আছে যখন 6 দফা দেওয়া হয়েছিল, 6 দফা আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটির মোর দ্যান 50% মেম্বার পড়েই নেই। মানে অনেকে জিজ্ঞেস করলে এক্সপেক্ট করতে পারেনি। 6 দফা নিয়েও তো এরকম আলোচনা হচ্ছিল যে এটার মধ্যে কী আছে। ওয়েস্ট পাকিস্তান বলছে এটা একটা সেসেশনের বীজ এটার মধ্যে, আমরা বলছি না, এটা কেবলমাত্র ইয়ের মধ্যেই থাকবে, ওই সাহিত্য শাসনের মধ্যে, ব্যাখ্যা বলেন, অনেকে কিছুই বলতে পারেননি। কিন্তু এখন সবাই আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, এবং এই বলবার সময় যিনি বলছেন তার মধ্যে একটা আশা। আমি ধরেন এই 7.5 মাস গেছে, তো আমি 6 মাসের কথাও যদি বলি বিগত, তাহলে সেই 6 মাসেও আমি মানুষের মধ্যে এরকম আশা আকাঙ্ক্ষার একটা মানে প্রকাশ দেখেছি, চোখে মুখে তার ছাপ দেখেছি, কিন্তু ওই সময় আমি এরকম দেখিনি। এইবার ওই সময় এই রাষ্ট্রের সংস্কার বা মেরামত বা স্থায়ী পরিবর্তন নিয়ে কি তখন আলোচনা ছিল না এতটা? 3 জোটের একটা রূপরেখা তো বানানো হয়েছে, এটা অ্যাজ ইফ মানে একটা অ্যালিয়েনেটেড এফার্টের মতো, আলাদা করে একটা মানে এক্সপার্ট কমিটি বসছে, তারা তৈরি করেছে, তারা দিয়েছে, আমরা পড়ে দেখেছি। মানে রাজনৈতিক দলগুলোর মাথা থেকে সেটা বেরোয়নি বলছেন? আরেকটু যদি বলি তাহলে এরকম যে ধরেন এখন জিনিসটা প্রিপেয়ার করেছে কমিশনগুলো,
করে সব পার্টিগুলোকে দিয়েছে, তাদের পড়তে হবে, পড়বার পরে তাদেরকে টিক চিহ্ন দিতে হবে কোনটা তারা কি মনে করে। তার মানে তাদেরকে এটার ভেতর দিয়ে যেতে হবে, বুঝতে হবে, তা নাহলে তারা পারবে না। কোনো এক্সারসাইজই ছিল না সেই সময়। তো তখন কীরকম ছিল যে ওই প্রশ্ন, এটা কিন্তু সবসময় সেটা খেয়াল করা উচিত, যারা আমরা অনেক সময় ভুল করি। ধরেন যুক্তফ্রন্টের আন্দোলনও যখন চলে তখন ওই যে 19 দফা দেওয়া হয়েছিল, সেই 19 দফার মধ্যেও সমাজ পরিবর্তনের, অর্থনৈতিক পরিবর্তনের, সাধারণ মানুষের কল্যাণের কথাবার্তা যারা থাকে এই কথাবার্তাগুলো বলা হয়েছিল। এবং দাবির দিক থেকে যদি দেখেন তাহলে ওই দাবিগুলো কোনো খারাপ ছিল না। কিন্তু একটা হচ্ছে আপনি একটা লিখিত দিলেন, একটা জায়গায় পড়ে দিলেন, মাঝে মাঝে এখানে কোনো বক্তৃতায় বললেন 19 দফাই আমাদের মুক্তির সনদ। দিস ইজ নট এনাফ। যদি আপনি এটা বাস্তবায়িত করতে চান, আপনি একটা সোশ্যাল মুভমেন্টের রূপ দিতে চান, তাহলে এটা তো সবার মধ্যে চর্চার বিষয় লাগবে, যাতে মানুষ এটাকে বুঝে গ্রহণ করে এবং এটার পক্ষে দাঁড়ায়। এইবারে এই জিনিসটা হয়েছে, ওইবারে ওটা হয়নি। ওইবারে কীরকম হয়েছে, ধরেন এই 3 জোটের রূপরেখা তো ছাপাও হয়েছিল, তারপরে বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছিল, পড়তে বলা হয়েছিল, আমরা একবার করে পড়েছি। কিন্তু আমার আজকে 3 জোটের রূপরেখার মধ্যে কী কী ছিল তা সব মনে নেই, ডকুমেন্টগুলোই নেই। আমি এখন যুক্তফ্রন্টের 21 দফা পাই, এখন আমি ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা পাই, কিংবা ধরেন 6 দফা পাই, কিন্তু আমি ওই 3 জোটের রূপরেখার ওই লেখা পাচ্ছি না। ওইটাকে প্রিজার্ভই করে নাই। এই সব মিলে আমি বলছি যে মানে আর একটা জিনিস আমি বলি, ধরেন সরকার গেল, তার বোধহয় 3 দিন পরে বিএনপি একটা সভা করেছিল আপনার ইয়েতে, ফুলবাড়িয়া রেল স্টেশনে। সেইখানে টিয়ার গ্যাসিং হয়েছিল, হামলা হয়েছিল, আওয়ামী লীগ বিএনপির মধ্যে মারামারি হয়েছিল। 3 দিন, বড় জোর 5 দিন, আমার দিনেরটা ভুল হইতে পারে, কিন্তু এই সময়ের মধ্যেই একটা মারামারি হয়ে সবার কাছে প্রকাশিত হয়েছিল যে আমরা সব মারামারি করছি, আমরা একসাথে হচ্ছি না। কিন্তু এইবার 7.5 মাস পার হয়েছে, বিক্ষোভের কথা বলা হচ্ছে, ডিফারেন্সের কথা বলা হচ্ছে, উষ্মাও প্রকাশ করা হচ্ছে, কিন্তু এরকম না যে একদম গালাগালি শুরু হয়েছে। মারামারি তো নয়, যেগুলো মারামারি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক কিছুই হচ্ছে যেটা হয়তো মাঠে দেখা যাচ্ছে না। না, ওই মাঠটাও তো ইম্পর্টেন্ট, ওইটা বেশি ইম্পর্টেন্ট। আমি মান্না ভাইকে একটা প্রশ্ন করি। জি, দেখুন, প্রথম কথা হলো 3 জোটের রূপরেখা দেখার আমার প্রক্রিয়ার কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল বিভিন্ন কারণে। যারা ব্যক্তিরা সেখানে যুক্ত ছিলেন, বিশেষ করে নাগরিক সম্প্রদায়ের যারা যুক্ত ছিলেন, আইনের লোকেরা, আমি দেখার সুযোগ হয়েছে। দেখুন, ওটা খুবই সীমিত একটি বিষয় ছিল। সীমিত বিষয় এই ছিল, এটা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য, একটি ঐক্যমত্যের জায়গা আসে, একটা ভালো নির্বাচনের জন্য, রাষ্ট্রের গভীর সংস্কারের জন্য। তখন সেইভাবে আমাদের অভিজ্ঞতাও ঠিক ছিল না, চিন্তার ভিতরে এই অংশটা ছিল না। সেহেতু সেই অর্থে 3 মানে জোটের যে বিষয়টা ছিল, এটা গণতান্ত্রিক উত্তরণ, মিডিয়ার স্বাধীনতা ইত্যাদি, বিচার ব্যবস্থা, এইগুলির ভিতরে সীমিত ছিল কিভাবে এটা যাওয়ার। এইবারের যেটা বলছেন মান্না ভাইয়ের কথা আমি মেনে নিয়ে আমি বলছি যে যেই বিস্তৃতি আমরা দেখেছি লোকের ভিতরে, যে এটার ভিতরে যে উৎসাহ, উদ্দীপনা, আকাঙ্ক্ষা, এটা ঠিকই আছে। প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হলো, আমরা 3 জোটের রূপরেখাকে সেই অর্থে হোঁচট খেতে দেখেছি। যারা এটার মানে স্বাক্ষরকারী ছিলেন তারা এটার প্রতি অনুরক্ত থাকেননি, নিষ্ঠা দেখাননি। আমরা ওখানে ওনারা বিশ্বাসঘাতকতা করেছেন। বিষয়টা হলো এই, আজকের এই জনসম্পৃক্তি কি আমাদের এমন কোনো বিশ্বাস দেয় যে আগামী দিনে এখন যে আলোচনা করছি এটা সুষ্ঠু এবং সেই অর্থে নিরাপদভাবে আমরা টেকসই করতে পারবো? ওই আস্থাটা ওই রাজনীতিবিদের কাছে ওনাদের আছে কিনা সেটি প্রশ্ন। এই তফাৎটা ঠিকই আছে, কিন্তু ভবিষ্যৎটা কিভাবে আমি দেখি। প্রশ্নটা অনেক বড়, অনেক অনেক বড়। তবে ওনার মানে যে ব্যাখ্যাটা উনি বলেছেন সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু তাই ছিল, বিকজ ওটার বিস্তৃতি ব্যাপ্তি ওরকম ছিল না, সেটাই ঠিক। এবং তারপরে যে বিট্রিয়ালটা, এটা উনি যা বলেছেন বিষয়টা তাই ছিল। এইখানকার বিষয়টা এরকম হয়েছে যে ধরেন আমরা কি উইল রিমেইন ট্রু টু আওয়ার সল্ট, অথবা আমরা বিট্রে করব, কি করব? আমরা এমনিতে বক্তৃতা করবো, সবাই বলবো না আমরা আছি, এটা আমরা শেষ পর্যন্ত লড়াই করবো ইত্যাদি। তবে আমরা তো দেখতে পাচ্ছি যে মানে মানে সংস্কারকে বোঝার ক্ষেত্রে ইতিমধ্যেই অংশীদের মধ্যে বিরাট রকম পার্থক্য হয়ে গেছে এবং সেটা সারফেসড হয়েছে। এবং
ডক্টর ইউনূস বলছেন যে আমি সেগুলোই করব সংস্কারের অন্তর্ভুক্ত যেগুলোতে একটা ন্যাশনাল কনসেনসাস হবে। তো যেগুলোতে একদম এরকম পোর্স অ্যাপার্ট থাকবে, তো সেগুলোতে তো আর ইয়ে হচ্ছে না, আপনার কনসেনসাস হচ্ছে না। উনি বলছেন সেগুলো আমি ছেড়ে দেবো, যেগুলো হবে সেটুকু ইয়ে করবো, বাকিটা ইয়ে করবো। সবশেষে উনি যেরকম বলেছেন, যদি ওটা ব্যাখ্যা করেন যে ছোট সংস্কার বড় সংস্কার, আমি ধরে নিয়েছি উনি ওই সেন্টিমেন্টটাই বলতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চাই তো অল্প দিয়েই চলে যাবে, আর না হলে বেশি হলে বেশি। অল্প এবং বেশির একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে, সেটা এরপরে যদি সময় হয় তাহলে আমি বলবো। কিন্তু আমি মনে করছি যে এই যেটুকু বলছেন এইটার মধ্যেও টোন অফ বিট্রায়াল আছে। কেন? না কেন আপনি আমাকে পরে জিজ্ঞেস করেন, আপনি বলেন কোথায় কেন আছে, যদি এরকম করে বলেন তো আমার মনে হতে পারে যে আপনি যেরকম করে সংস্কার করতে চাচ্ছেন সেরকম করে করবার রাইটই আপনার নেই। আপনি কনস্টিটিউশন টাচ করতে পারেন না, আপনি কনস্টিটিউশনের মধ্যে থেকে করতে হবে। আর ফ্যাক্ট হচ্ছে এখন কিন্তু অর্থনৈতিক সংস্কারটা আমরা বড় করে আনিনি। আপনি মনে করছেন যে সংবিধানের বাইরে গেলে এই সরকারের ব্যান্ডেটের বাইরে চলে যাবেন তারা, মানে সংবিধানে যদি বড় ধরনের না, সংস্কার মানে হতে আমি চান? প্রশ্নটা তুলতে পারি, আপনি কনস্টিটিউশনে তো হাত দিতে পারেন না। আপনি যে সংস্কার বলছেন, আপনি সংসদ সংবিধানের যদি কোনো ধারাকে সংবিধানকে আপনি যদি নির্বাহী আদেশ দিয়ে করেনও, তাহলে পরবর্তী সরকারকে সংসদকে এটাকে আপনার বৈধতা দিতে হবে। সেহেতু সেইটা আপনি সেই অর্থে কিন্তু নির্ভরশীল থেকে যাবেন যে এটা টিকসই হবে কি হবে না। আপনি এখন 26টা আপনি 126টাই আপনি সংশোধন করতে পারেন নির্বাহী আদেশ দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আপনি টিকাতে পারবেন কিনা দুটো, সেটা হলো পরবর্তী সংসদের এখতিয়ারের বিষয়। মানে ধরেন আমার এমন মনে হতে পারে যে না, এই নির্বাহী আদেশে করার এই দরকার নেই। না, সেটা তো মতামত, এটা তো মতামতের বিষয়। হ্যাঁ, আমি আপনাদের অন্য একটা আপনার বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ এই প্রসঙ্গটা একটু শেষ করতে চাচ্ছি। মানে ধরুন সংবিধান সংস্কার কমিশন যে কথাগুলো বলছে, এখানে জাতীয় সংবিধান কাউন্সিলের কথা বলা হচ্ছে, এবং যেটা আসলে নির্বাচনী ব্যবস্থা যেটা এর পরে হবে, অন্তর্বর্তীকালীন সরকার বলুন বা তত্ত্বাবধায়ক সরকার বলুন, সেটার জায়গাটা নিতে চলেছে। সেটা তো সংবিধান সংস্কার না করে সম্ভব নয়। তাহলে নির্বাচনের ব্যাপারে যদি আমরা একটা সংস্কার না করতে পারি, তাহলে কি আদৌ কোনো পরিবর্তন করতে পারছি আমরা? না, আমি যদি এরকম করে বলি, আমি কিন্তু যুক্তির জন্য বলছি, আমার মত বলছি না। আপনি পুলিশকে ঠিক মতো সাজিয়ে দেন যাতে তারা বিহেভ করে, ঠিক মতো ভোটটা করে। ইলেকশন কমিশন যতদূর পারেন ঠিক করবেন, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করবেন, ইলেকশন করে ফেলবেন, ভালো ইলেকশন সম্ভব। আর আপনি যে পরিবর্তনের কথা বলছেন, সে তো গেল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু এর পরের ব্যবস্থাটা কি দাঁড়াবে? কারণ এর আগে তত্ত্বাবধায়ক সরকার, মানে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন বলছে, রাজনৈতিক সরকার, এরকম কথা তো আসছে অলরেডি। রাজনৈতিক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেটার ব্যাপারে তো ঐক্যমত্য মোটামুটি ভাবে হয়েছে, অন্তত ন্যূনতম ঐক্যমত্যর যেতে জায়গা তো সেখানেও দেখছি। ওই পুরনো বিতর্কটা আবার ঘুরে আসবে যে বিচার বিভাগকে যেভাবে এখানে টেনে আনা হয়েছিল সেটা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কাঠামো কি হবে সেটা নিয়ে ভিন্ন বিষয়, কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে নির্বাচনের জন্য সময়কালে, এই ব্যাপারে তো ব্যাপক ঐক্যমত্য আছে। সেটাও এক ধরনের বিতর্কের মধ্যে আছে আমি মনে করি। এরশাদ উত্তর পরিস্থিতিতে আমাদের টাস্ক ফোর্সের অভিজ্ঞতা, সংস্কারের অভিজ্ঞতা, কারণ সংস্কারের একাধিক অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছি আমার এই ক্ষুদ্র জীবনের ভিতরে। আর দ্বিতীয়ত হয়েছে এই সাম্প্রতিক কালে যেগুলি চলছে, যার সাথে বিভিন্নভাবে আমিও যুক্ত আছি। কিন্তু এর মধ্যে একটা বড় অভিজ্ঞতা গেছে আমাদের, সেটা তথাকথিত 1/11-এর পরে। এবং সেই সময় 2006-07, এবং আপনারা জানেন আমরা প্রফেসর ইউনূসে আমাদের সাথে ছিলেন, আমরা সৎযোগ্য নাগরিকের জন্য আমরা আন্দোলন করেছিলাম, একটা পরে রূপরেখা তৈরি করেছিলাম 2024-কে মাথায় রেখে। তো সেই সময়ে যখন সরকার বদল হলো এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবদের সরকার আসলো, তখনও কিন্তু আমি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম ইলেকশন প্লাস প্লাস, শুধু নির্বাচনের জন্য সরকার বদল হবে এটা হবে না, সংস্কার লাগবে। সংস্কার দুটো, প্রাতিষ্ঠানিক সংস্কার, নির্বাচনের সংস্কার। নির্বাচনকে আমরা তখন বড় করে আলগা করে দেখেছিলাম, প্লাস প্লাস। আর প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিতরে বড় বিষয় ছিল দুর্নীতি দমন, এবং সেটার ভিতরে কিছু তথাকথিত উদ্যোগ হয়েছিল, তার ফলাফল যে কত সেই অর্থে কষ্টকর সেটাও আমরা মনে আছে আমাদের কাছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে দুই একটি কথা বলতে পারি। পরে যখন এটা এরকম কার্যকর হলো না, পরবর্তীতে
সেই সময় তথাকথিত 11 সরকারের পরবর্তীতে, তখন একটা জিনিস আমার কাছে মনে হয়েছিল, সেটা হলো যে আপনি কতখানি চাবাতে পারবেন অতটুকুই কামড় দিয়েন, বুঝেছেন? ইংরেজিতে বলে ডোন্ট বাইট মোর দ্যান হোয়াট ইউ ক্যান চিউ। এটা কি সেই ছোট সংস্কার বড় সংস্কারের প্রসঙ্গ? এখন সেটি আমি আপনাকে বলছি যে আপনার সক্ষমতা, আপনার বাস্তবতা, আপনার মানে পরিস্থিতি এবং সময়কাল, এইগুলি বিবেচনা করেই আপনার সংস্কারের কাঠামো তৈরি হবে বা তার গভীরতা তৈরি হবে। আমার সেই সময়কার মনে হয়েছিল এর সাথে যদি আপনার রাজনৈতিক বাস্তবতার যদি আপনার ওই প্রত্যাশার সাথে কোনো একটা সময় হঠকারীভাবে সরে যায়, তাহলে আপনি কিন্তু অথৈ জলে পড়ে যাবেন। সেহেতু সবসময় ওই যে ছোট সংস্কার বড় সংস্কারের কথা বলা হয়, এটা অনেকটা ট্র্যাপিজের মধ্যে যারা খেলে, নিচে তাদের একটা ট্র্যাম্পলিন থাকে। ওই ট্র্যাম্পলিন যদি না থাকে তাহলে কিন্তু আপনি যতই খেলা দেখান, আপনি কিন্তু পপত ধরণীতল হতে পারেন। সেহেতু এটার একটা অভিজ্ঞতা আমাদের আছে। আমি যেটা আপনাকে বলতেছি, আমাদের একাধিক অভিজ্ঞতা ইতিহাসের ভিতরে আছে, এতখানি গভীরভাবে কোনোদিন এর আগে হয়নি, এবং এর যেভাবে এটার অংশগ্রহণে হয়নি। কিন্তু এটার যে বিপদগুলো আছে, আমি যেটা বললাম, সক্ষমতার ব্যবহার, আপনার এটার জন্য যে আপনার অংশীজনদের অংশগ্রহণ, এবং আপনি বাস্তবতার অন্যান্য যে টানাপোড়েন আছে, আন্তর্জাতিক পরিস্থিতি, নির্বাচন করার তাগিদ, এগুলোকে বিবেচনা রেখে আপনার মনে রাখতে হবে কতখানি আমি কামড় দিব, যেটুকু আমি চিবাতে পারবো, যেটা চিবাবো সেটাও হজম করতে পারবো কিনা, টেকবে কিনা। এই বিবেচনাটা আমি অনেক সময় দেখি না। আমরা আগ্রহ বলে বলি, হয়তো একটু সমালোচনাও করি, কিন্তু বাস্তবসম্মতভাবে ইতিবাচকভাবে প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো দরকার, সেগুলির ভিতরে বোধহয় মনোযোগ দেই না অনেক সময়। এবারের সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন পরে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে দলগুলোকে যে প্রশ্নগুলো পাঠানো হলো, সেখানেও একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোকে মৌলিক চাহিদা এবং রাষ্ট্রের যে মূলনীতি তার মধ্যে রাখা হয়েছিল, এটাকে এখন অধিকারের দিকে নিয়ে যাওয়ার একটা কথা হচ্ছে। এই যে আকাঙ্ক্ষাটা যেটা মুক্তিযুদ্ধের সময় মানুষের মধ্যে ছিল, বা এরপরেও বিভিন্ন সময় যখন বৈষম্যের কথা এসেছে, মানুষ এই ধনী গরিবের বৈষম্য বলুন বা সাধারণ মানুষের অধিকার চাহিদাগুলো পূরণের কথা বলুন, সেগুলো সামনে এসেছে। এদিকে এগোনোর যে প্রয়াসটা এখন দেখা যাচ্ছে এই ঐক্যমত্য কমিশনের কাজের মধ্য দিয়ে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি এটা কয়েকদিন আগে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম এসডিজি নিয়ে আলোচনায় সরকারের সাথে মিলিতভাবে করেছি, সেটা জাতিসংঘের সাথে। এখন এসডিজি যেটা টেকসই উন্নয়ন কর্মসূচির, এই আলোচনায় আমি এটা উল্লেখ করেছিলাম, আপনি খুবই আমার জন্য উপকার করলেন, এটা বলতে চাচ্ছি আমি। সেটা হলো যে দেখুন, আমাদের যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচির যে ধারণা, সেখানে আমরা বলি যে কাউকে পিছনে রাখা যাবে না। আর বৈষম্যের ধারণা যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে আমরা আছি, সেটা হলো যে কারোর প্রতি বৈষম্য করা যাবে না। এখন প্রশ্নটা হলো যে আমরা কি সব ধরনের বৈষম্যের কথা বলি, বা আমরা সব ধরনের বৈষম্যকে কি আসলেই আমরা ইঙ্গিত করি? আমি উদাহরণ হিসেবে আপনাকে বলি। আপনি একটু আগে বললেন যে মানে উনি বলছেন অর্থনৈতিক কর্মসূচির কথা, আপনিও বলছেন মানুষের সাথে ইয়ের কথা। দেখুন, যেই আলোচনাটা হচ্ছে, এই আলোচনার একটা মূল জায়গায় অধিকারের ভিত্তিতে যাওয়ার ক্ষেত্রে যদি হয়, তাহলে তো আপনাকে স্বীকার করতে হবে সব মানুষের সমান অধিকার। তাহলে সর্বজনীন মানবাধিকারের কথাটা তাহলে একদম ন্যূনতম ঐক্যের জায়গা। আপনি কি একবারও শুনেছেন সর্বজনীন মানবাধিকারের কথা? বরঞ্চ কিছু কিছু মানুষ, তারা নৈতিক ব্যবস্থাপনা, তাদের চিন্তাধারাকে মানুষের উপর চাপানোর চেষ্টা করছে। তারা বড় গলায় কথা বলে, সংখ্যায় যদি নাও হতে পারে। আপনি কি যারা সংস্কারের কথা বলে তারা কি নাগরিকদের এই ধরনের নৈতিক খবরদারি থেকে সুরক্ষার কথা বলেছেন? আমি তো শুনি নাই। আপনি দেখবেন এর ভিতরে যে আলোচনা হয়, আমরা নতুন জাতিসত্তার উন্মোচনের প্রয়াসের ভিতরে আছি, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, যেই নামেই আপনি বলেন, আদিবাসী শব্দটা তো সেই অর্থে সরকারি ব্যবহারে বন্ধ করা আছে, কিন্তু ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের কথা যদি আপনি বলেন, তাদের অধিকারের কথা কি সেইভাবে আপনি শুনতে পান? তাই তো আমি পাই না। এমনকি ধর্মীয় সংখ্যালঘুদের কথা কি আপনি শুনতে পান? সেটার ভিতরেও তো আসে না। যে বিতর্কটা, ধর্মনিরপেক্ষতা থাকবে না, বহুত্ব থাকবে, বহুত্ব দিয়ে কাকে বুঝাবো, সবকিছুরই তো ঐতিহাসিক ব্যাখ্যা আছে। আপনি যদি এই যে বিতর্কটা, আমি এটা শেষ করিনি, এটা দেখেন,
এই যে বলি আমি নারী পুরুষের ঐক্যের মানে আমরা সমতার কথা, সেটাও ভেঙে তো বলি না। সব নারীর অধিকারের কথা তো আমরা পাচ্ছি না সুরক্ষা দিতে, এমনকি আমাদের বর্তমান সরকারের অধীনেও। কিন্তু দেখুন, লিঙ্গ বৈচিত্র্যের দেশ তো সবগুলো দেশ, আপনি চাইলেও তো তাদের দেশ থেকে তুলে দিতে পারবেন না, তাদের একটা বাস্তবতা এটা। সেই সম্বন্ধে একবারও তো আমি সেইভাবে কথা উঠি না। আপনি দেখুন, ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে একই ধর্মের ভিতরে আপনার বহু ধরনের সেক্ট কাল্ট এগুলি আছে, তাদেরও তো আমি সুরক্ষা দিচ্ছি না। আমি বলছি, আপনি যখন বৈষম্যের আমরা কথা বলি, আমরা কি সর্বজনীন সর্বধরনের সর্বব্যাপী বৈষম্যের বিরুদ্ধে বলি কিনা, এই জায়গাটাতে আমি অসুবিধা এইভাবে আমি দেখতে পাচ্ছি আর কি। আর দ্বিতীয়ত হলো, এই বৈষম্যগুলোকে মোকাবেলা করার জন্য আপনার যে আদর্শিক অবস্থান, সেই আদর্শিক অবস্থানের ভিতরে তো আপনার বড় ধরনের পার্থক্য আছে। সেহেতু শেষ বিচারে এটা যে রাজনৈতিক অবস্থানে যাবে, তখন আপনি এটার সঠিকতা যাচাই করার পদ্ধতিটা কি হবে? আপনি কি উপর থেকে এটা শক্তির জোরে দিতে পারবেন, সেটা টেকাতে পারবেন, না বড় ধরনের রাজনৈতিক বিতর্ক বৈধতার ব্যতিরিকে আপনি এটাকে আনতে পারবেন কিনা? আমার সবসময় মনে হয় এটাকে আত্মস্থ করতে হলে আরও বৃহত্তর রাজনৈতিক বিতর্ক লাগবে, যেটা নির্বাচনী বিতর্কের অংশ হলে পরে হয়তো আমাদের উপকার হবে। আর সেকুলার এবং বহুত্ববাদের যে বিতর্কটা এসেছে সামনে, সেটার ব্যাপারে আপনার মতামতটা কি? যে ধর্মনিরপেক্ষতার কথা এর আগে ছিল সংবিধানে, সেটাই কি বহুত্ববাদের ধারণার যে প্রয়োজনীয়তা সেটার পরিপূরক হয়েছে, নাকি দুটো আলাদা ধারণা এবং দুটোরই প্রয়োজন রয়েছে? আমি মনে করি যে এটা নির্ভর করে আমরা এই শব্দগুলোর ভিতরে কি তাৎপর্য দেই, বা এটার প্রয়োগক দিকগুলো কি হয়। কারণ এটার ধারণা তো ধারণা না, ধারণা যখন কার্যকর হয় তখনই তার ভিতর দিয়ে বোঝা যায়। আর এখন যেটা বড় সমস্যা হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন ধরনের প্রত্যয় এই ধারণাগুলির কিছু ঐতিহাসিক দায় দায়িত্ব চলে এসেছে। যেহেতু যারা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বলবেন, তারা এটাকে 72 সালের 71-এর স্বাধীনতা সংগ্রাম ইত্যাদি মিলিয়ে এবং পরবর্তী স্বৈরাচারী আচরণ, বাকশাল ইত্যাদি মিলিয়ে ওনারা এটাকে দেখেন। ওনারা এটাকে খুবই পবিত্র একটি হিসেবে দেখেন না, যে একটা ধারণা। ওনারা এটা একটা ঐতিহাসিক প্রেক্ষিতে ওনারা এটাকে বিবেচনা করেন। সেহেতু ওনাদের বিভিন্ন বিকল্পের চিন্তাও আছে। সেহেতু বহুত্ববাদ দরকার আছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। একটু আগে তো আমি বললাম যে বৈষম্যের বিভিন্ন চরিত্রকে আমার করার দরকার আছে, কিন্তু একই সাথে ওই বহুত্বের ভিতরে জাতিসত্তার বিষয়টি, ধর্মীয় অনুশাসনের বা স্বাধীনতার বিষয়টি আমরা যথেষ্ট পরিমাণে প্রতিফলন করতে পারবো কিনা, সুরক্ষা দিতে পারবো কিনা, সেই বিতর্ক হয়তো আলগাভাবে হতেই পারে। নিশ্চয়ই। জনাব মান্না, আপনার কাছে ফিরে আসতে চাই। এখনকার আন্দোলনের পরে যখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়ে তুলল, তারপরে যে প্রশ্নটা বিভিন্ন সময়ে এসেছে যে তাদের সব আচরণে হয়তো পরিপক্কতা দেখা যাচ্ছে না, এবং সেটার কারণে অনেকে বলছেন যে অভিজ্ঞতার ঘাটতির কারণে তাদের খানিকটা ভুগতে হচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, গণ আন্দোলন 90-এ যেটা হয়েছে সেখানে একটা বড় ভূমিকা ছিল। সেখানে আবার আপনাদের মধ্যে যারা বিভিন্ন সময় রাজনীতিতে থেকে গেছেন, তারা আসলে কোন জিনিসটা ভিন্নভাবে করতেন, এবং আপনাদের এই অভিজ্ঞতা থেকে এদের কি শেখার রয়েছে? বুঝিনি প্রশ্নটা কি। আপনাদের যে অভিজ্ঞতা 90-এ, সেখান থেকে এখনকার ছাত্রদের কি শেখার রয়েছে? খুব অনেক বড় প্রশ্ন। কেন বড় প্রশ্ন? মানে এরা ওই হিস্ট্রিগুলোতে ভিজিটই করেছে বলে আমার মনে হয়নি। তারা যেরকম করে শুরু করেছেন, যেরকম করে প্রেজেন্ট করেছেন নিজেদেরকে, তাদের আইডিয়াগুলো, সেটা খুবই একদম নিজেদের মতো করে। এটার কোনো ইন্টারাকশন নেই, কোনো ডিসকোর্স নেই কারোর সাথে। তারা যে ইতিহাসটাও মানে ঘুরে দেখেছেন, এরকম আমার কাছে মনে হয়নি। এর কারণে ধরেন তারা শুরু থেকে এরকম করেছে যে 71 ফেলে দিতে হবে, কনস্টিটিউশন, মানে ইতিহাস বলছি না, মানে 72-এর কনস্টিটিউশন, ওটা ফেলে দিতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে, ওটা কোনো কাজই হবে না। তারপরে আপনার মানে চেতনার প্রশ্ন যখন আসছে, তখন ওই মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারটা তাদের কাছে বড় হয়ে আসেনি। এবং লাস্ট তারা যেটা করলো, পরে তো বিভিন্ন সময় তারা মুক্তিযুদ্ধ পরে সেটা বলেছে, বলেছে, কিন্তু সেগুলো খণ্ড খণ্ড। একজন হয়তো বলেছে, 3 জন বলেনি। তাদের দলগত কোনো লিটারেচার এরকম করে প্রকাশ হয়েছে সেটা বলেনি। তবু ধরেন আমি যদি ধরে নিই যে তাদের অনভিজ্ঞতার কারণে হয়তো তারা সবাই মিলে বলতে পারেনি, যেটুকু বলেছে সেইটুকু আমি দিলাম। কিন্তু লাস্ট হচ্ছে তাদের মূল ইয়েটা হচ্ছে, একটা হচ্ছে আপনার সেকেন্ড রিপাবলিক, আর একটা হচ্ছে আপনার এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
তো এই দুটো থেকে শেখার প্রশ্ন কীরকম আছে বলেন। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ব্যাপারটা যেমন আমরা সমর্থন করি না, আমরা সমর্থন করি না এই কারণে যে 15th অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরে যখন আপনি মানে কনস্টিটিউশনের বেসিক্স সহ তার প্রিএম্বল সহ সব কিছু বদলাতে পারছেন, তখন এটা অ্যামেন্ডমেন্ট করেই করতে পারেন। আপনি যদি নতুন এখানে করে কোথায় একটা পুরনো বিতর্ক থেকে যাচ্ছে, যেটা অষ্টম সংশোধনীর পর থেকে আছে, যে সংবিধানের কিছু মৌল কাঠামো আছে যেগুলো পরিবর্তন আসলে সংসদ করতে পারে না, কারণ সংসদ আসলে সংবিধানের সৃষ্টি। সেই কারণেই গণপরিষদের প্রসঙ্গটা হয়তো অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। তাহলে এই অষ্টম সংশোধনী মামলার রায়, যেটা সর্বোচ্চ আদালতের রায়, সেগুলোর কি অবস্থা দাঁড়াবে যদি আমরা এই মৌলিক কাঠামোগুলো পরিবর্তন করতে চাই সংসদের মাধ্যমে? না, কিন্তু ধরেন 7A 7B তো চলে গেছে, আমরা প্রিএম্বলও বদলাতে পারছি, তাহলে চেঞ্জ করতে পারবো না। ওই জিনিসটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা থেকে যাচ্ছে, ওইটা আমার কাছে খুব স্পষ্ট নয়, যেটা ওরকম করে থাকছে কেন আসলে, বা কিভাবে থেকে যায়। আর তারপরে হলো এইটার একটা কোনো জবাব হতে হবে, এটা তো আলোচনা হয় নাই। আরও আলোচনা হওয়ার পরে বোঝা যেত যে আসলে এটা তাহলে যদি এটাই আপনার নেসেসিটি হয় যে আপনাকে যেতে হবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে, তাহলে সেটা ভাবার বিষয়। তাছাড়া যেটা বড় সমস্যা, যে একটু আগে আপনি বললেন না, সেকুলারিজম না বহুত্ববাদ, ডক্টর ইউনূস ডেকেছেন সবাইকে থার্ড মিটিংটাতে, সবাই আমরা কথাবার্তা বলছি, তো ওই বলতে কেউ কেউ বলেন ধর্ম নিয়ে কোনো ব্যাপারে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না, ধর্মের কোনো বিধান বদলানো যাবে না, রাষ্ট্রধর্ম বদলানো যাবে না। মানে এক এক করে এক একজন বলছেন, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে, মানে রাজনৈতিক দল যারা ইসলামপন্থী দল তারা বলছেন। তা বলতে পারে একজন আমার বললেন এই যে বহুত্ববাদ কথা হচ্ছে, বহুত্ববাদ কীভাবে হয়, আল্লাহ তো একই। তো আমি মানে অন্যগুলো যাই শুনেছিলাম, পরে বললাম যে না, এইটা আল্লাহ এক, এই বহুত্ববাদী জিনিসটা বোঝায় না। তারা শুনলেন, কোনো প্রতিবাদ করলেন না। কিন্তু এরা যদি মনে করে তাদের মতো করে তারা ইসলামিক রিপাবলিক চায়, কথার কথা বলছি আমি, বা ওই ধরনের কোনো একটা ফান্ডামেন্টালিজমের দিকে যেতে চায়, আর তারপরে এটার উপর ডেমনস্ট্রেশন শুরু করে দেয়, আপনি তো এই প্যান্ডোরা বক্স খুললে আপনি এটা লাগাতে পারবেন না। যে কারণে আমরা এটা চাই না। যতখানি হজম করতে পারবেন অতখানি কামড় দিবেন, তার চেয়ে বেশি বড় কামড় দিয়েন না। উনি তো এই থিওরি বলছে। হ্যাঁ, আমি ওটাই বলছি, আর একটু ডিটেল করে বললাম। তো এইটা দেখে ধরেন নিজের আমরা আগে থেকে কথা বলতে পারতাম, খুবই ভালো হতো যদি ডক্টর শুরু থেকে সবার সাথে কথা বলে বলে একটা জায়গায় আনবার চেষ্টা করতেন। এরকম কোনো ডিসকোর্স নাই তো আমাদের মধ্যে, কেউই একটা নেগোসিয়েটের ভূমিকা করছেন না। সেই জন্যে সবই ওপেন রয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে ধরেন এই যে আপনার সেকেন্ড রিপাবলিক বলা হচ্ছে, সেকেন্ড রিপাবলিকই তো অনেকে বোঝে না, যারা বলছেন তারাও ঠিক মতো বোঝে না সেকেন্ড রিপাবলিক। আর আমাদের এটা 2 না 3 সেটা নিয়েও বিতর্ক হচ্ছে, সেকেন্ড রিপাবলিক না থার্ড রিপাবলিক এটা নিয়েও কথা হচ্ছে। আমি ওইটা দেখি নাই, মানে এখন ওই আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের এতগুলো রিপাবলিক নিয়েই তো অনেক কথাবার্তা আছে, সেটা আরেকটা স্টোরি গেল। কিন্তু আপনি এত বড় সব জটিল বিষয় নিয়ে প্রথমেই চলে আসছেন। তারা কিন্তু এইটা একবার ভেরিফাই করবার চেষ্টা করে নাই যে আমরা কত ইজি করে মানুষের বোঝানোর মতো করে আমাদের কথাগুলো বলি, এবং তারা এই আলোচনায় এ পর্যন্ত কোনো আগ্রহ দেখিয়েছে বলে আমি জানি না। আমি মাঝে মাঝে তাদের দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, হয়তো কথা হয়েছে, কিন্তু সেটা ওরকম করে নয়। আমি মনে করি তাদের শেখার অনেক কিছু আছে। ধরেন আমি যদি বলি, ৭২-এর পরে বাংলাদেশের ছাত্র সংগঠন বলতে যা বোঝায় ওটা ছিল আমাদের সমস্ত ইউনিভার্সিটি ছাত্র সংসদ আমাদের ছিল, কলেজ বড় বড় সব ছাত্র সংসদ আমাদের ছিল, এবং আমরা ছাত্রদের দিয়ে জাসদ করেছিলাম। আমি ওদের দুজনকে বলেছি এই ইতিহাসটা তোমাদের জানা দরকার, কেন আমরা পরে পারলাম না। আমরা শুধু আবেগ দিয়ে যদি করতে চাই তাহলে এটা হবে না, কারণ এটা আবেগের বিষয়ই না। আবেগটা ততক্ষণ পর্যন্ত কাজ করেছে যতক্ষণ আমাকে লড়াই করতে হচ্ছে, তুমি থাকতে পারবো না এখানে, জীবন দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের সাথে পরবর্তী রাষ্ট্র গঠনের লড়াই কোনোভাবেই এক না, সেটা আর এক রকম। এইখানে যা শেখার দরকার, সেই শেখার জন্য তোমাদের আসা দরকার। কিছু কিছু তাদের মধ্যে এখন আমি এই প্রবণতা দেখছি। আমি আশা করি যে তারা এই জিনিসগুলো বুঝতে চাইবে, বুঝবে এবং সামনে আসবে। বিকজ এই এত বড় একটা শক্তি যে এত বড় একটা অসম্ভবকে সম্ভব করতে পারলো, ভবিষ্যতে অনেক বেশি হয়তো অবদান রাখতে পারবে। সেই জন্য তাদের কাছে আশাবাদী থাকতে চাই, দেখা যাক এখন কী হয়। জি বলি, সেটা হলো একটা উত্তরণকালীন সময় দিয়ে যাচ্ছি তো, এবং আবার আমি বলি এরকম উত্তরণকালীন সময় ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে বাংলাদেশের ৫ দশকের সময়কালে বিভিন্ন সময় এসেছে। সেহেতু আমরা যে একেবারে এই শূন্য থেকে শুরু করছি এমন না।
আমাদের ইতিহাসের অভিজ্ঞতা এবং আমাদের মনন এবং এর ভিতরে যে আন্তর্জাতিকভাবে এবং দেশের ভিতরে পরিবর্তনগুলো, নীতি বাস্তবায়ন, এগুলি আমাদের এখন সাথে আছে। আমাদের এগুলোকে অবলম্বন করতে হবে। অনেক সময় মনে হয় যে আমরা যেন শূন্য থেকে শুরু করছি। আমরা জাতি হিসেবে শূন্য থেকে শুরু করছি না। আমাদের অর্জনও আছে, আমাদের এটার ভিতরে কিছু কিছু অব্যবস্থার ও মানে সেই অর্থে যে ঝামেলাও আছে। যেটা বুঝার ব্যাপার সেটা হলো যে এই যে উত্তরণটা এসেছে, এই উত্তরণটার কেন প্রয়োজন দেখা দিল এবং কোথায় পৌঁছানো দরকার। উত্তরণটার দেখা দিয়েছে এই যে মৌলিকভাবে আমাদের যে গণতান্ত্রিক কাঠামো ছিল, সেই গণতান্ত্রিক কাঠামোর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এটার ফলে এক ধরনের স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে এবং একসাথে একটা চোরতন্ত্রের জন্ম হয়েছিল। একটা চোরতন্ত্র আর একটা স্বৈরতন্ত্র একে অপরের পরিপূরক হিসেবে দাঁড়িয়ে গেছিল। এখন আমরা মনে করছি এইটার পুনরাবির্ভাবকে আটকাতে হলে এমন কিছু কাঠামোগত সংস্কার দরকার যেটা আগামী দিনে এই ধরনের পুনরাবির্ভাবকের প্রতিবন্ধক হিসেবে থাকবে এইটার। কিন্তু এটার মূলটা হলো যে আপনার তো একটা গণতান্ত্রিক উত্তরণ লাগবে, যে গণতান্ত্রিক উত্তরণ আপনাকে ওইটার চরিত্র নির্ধারণ করার ক্ষেত্রে বৈধতা দিবে এবং ওই চরিত্রটাকে নির্ধারণ করার মাত্রাটাও আপনাকে বলে দিবে। বর্তমানে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আপনি ওই পূর্ণভাবে ওই মাত্রা নির্ধারণ করে ওইটাকে বৈধতা দিতে পারবেন না। সে তো আমার যেটা বক্তব্য, আমি আগেই বলছি, আমার দেখতে হবে যে ন্যূনতম এমন জায়গায় আমার যেতে হবে যাতে আমি ওইটার সম্ভাবনাটাকে নষ্ট না করে দিই। আমার ন্যূনতম ওই জায়গাটাতে যাওয়ার জায়গাটা কোথায়, সেটা হলো জনগণের প্রতিনিধিকে এক জায়গাতে নিয়ে আসতে হবে, তাদের বৈধ মতামতকে শোনার একটা প্রতিষ্ঠান তৈরি করে সংসদ। সেতু মানে ইংরেজিতে আমরা বলি নেসেসারি কন্ডিশন অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ ন্যূনতম প্রয়োজনটা কি এবং যথেষ্ট শর্তটা কি হবে। তো ন্যূনতমটা হলো যে কোনো কারণে করতে গিয়ে আমাকে বেস্ট যেন এনিমি অফ দ্য গুড না হয়ে যায়, না গুড ইজ দ্য এনিমি অফ দ্য বেস্ট না হয়ে যায়, মানে সর্বোত্তম করতে গিয়ে আমরা উত্তমটাকে যেন হারিয়ে না ফেলি। আপনার কারণ হলো আপনি এখন এই মুহূর্তে যাদের দ্বারা শাসিত হচ্ছেন, যেই আমরা ইংরেজিতে বললে গভর্নেন্স অ্যালায়েন্স, যারা শাসকদের জোট আছে আর যেই রাজনৈতিক জোট এটার পিছনে আছে, এই দুটোর ভিতরে যদি সংঘাত দেখা দেয় বড়ভাবে, তাহলে কিন্তু আপনি ন্যূনতমটাকে আপনি অর্জন করতে পারবেন না। সাম্প্রতিক অভিজ্ঞতা বলে যে এইটার ভিতরে যে বৈপরীত্য বা দ্বন্দ্ব, সেটা আগের চেয়ে বেড়েছে গত সময়কালে। যত এটাকে পরিপক্ক হবে, সময় এত আগাবে, তত বেশি এটা আসবে। আমাদের দায়িত্ব হওয়া উচিত যে কোনো অবস্থাতেই এই মৌল অনিশ্চয়তা সৃষ্টি না করা, অস্থিরতা সৃষ্টি না করা এবং সেটার ভিতর দিয়ে এমন একটা জায়গায় জেনে না যাই যাতে আমরা পিছিয়ে না যাই। এটার একটু দায়িত্বশীলতার সাথে আমাদের কাজ করতে হবে। বিভিন্ন সময় যে সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা শুনি, উগ্র কথাবার্তা শুনি, তাতে মনে হয় কেউ যেন চাচ্ছে না যে আমরা ন্যূনতমটাও যেন অর্জন করতে পারি। ওই ন্যূনতমটা অর্জন করার ক্ষেত্রেও আমি বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ প্রতিবন্ধকতার উন্মেষ দেখতে পাচ্ছি। এইখানেই আমার সাবধান বাণীটা আর কি। এবং এটা যদি না থাকে, তাহলে যেটুকু আমরা সংস্কার করেছি, যেটুকু চেতনা আমরা লাভ করেছি, এটাও কিন্তু আমরা নষ্ট করে ফেলতে পারি। আমি আপনাকে আজকে সন্ধ্যায় এই সাবধান বাণীটাই বলতে চাচ্ছি, ভালো সর্বোত্তম করতে গিয়ে ভালোটা যেন না হারিয়ে ফেলি। এর সাথে আরেকটা প্রশ্ন জুড়তে চাই, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই রমজান মাসেও দ্রব্যমূল্য একটা স্বস্তির জায়গা ছিল মানুষের জন্য, এবং যে কথা আপনি বললেন যে বিদ্যুতেও এবং চোরতন্ত্রর সমস্যা হচ্ছে গিয়ে এই কাঠামোগুলো তো থেকে যায় এবং হয়তো তারা নতুন একটা ব্যবস্থার খোঁজে থাকে যারা তাদেরকে আবার সেই চুরির সুযোগটা করে দেবে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সরকার যখন আসবে তখন এই আমাদের অর্থনৈতিক মৌলিক জায়গাগুলোকে আমরা কিভাবে রক্ষা করব যাতে একেবারে সব লোপাট না হয়ে যায়। আপনি নতুন রাজনৈতিক সরকারে যেতে হবে না। আমি তাহলে আপনাকে প্রশ্ন করি এবং আপনার মাধ্যমে ওনাকে প্রশ্ন করি, রাজনীতির যারা মানুষরা আছে, আমি তো রাজনীতির বাইরের মানুষ, সেটা হলো ওনারা যেরকমভাবে কাঠামো সংস্কারের কথা বলেন, সংবিধানের সংস্কারের কথা বলেন, ওনাদের মুখে থেকে কি একবারও শুনেছেন ভালো করে যেই অলিগার্করা এই দেশের এই পরিস্থিতি করলো, এই রাজনীতিকে
এতদিন পরে তোষণ পোষণ করে রাখলো, যারা এখন পর্যন্ত নির্ভয়ে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে কি আপনারা একবারও ওনাদের মুখে কিছু শোনেন? তো নতুন সরকার লাগবে কেন? আমি তো এই সরকারের আমলেই দেখি না। তাদের কাকে আপনি শাস্তি দিতে দেখেছেন? কাকে আপনি জেলখানায় নিতে দেখেছেন? তাদের কোন জায়গায় ক্রোধ করা সম্পত্তিকে নিলাম করতে দেখেছেন? কই, তারা তো একবারও এই কথা বলে না। বরঞ্চ এখন আশঙ্কা হলো তারা তো আগামী দিনের এই নির্বাচনকে অর্থায়ন করবে, তারাই 1036টা গাড়ি না মারবে। তো সেই জায়গাটাও তো আমি দেখি না। তো আমি কার পিছনে সংস্কারে যাব? যে মূল জায়গাতে যে সবচেয়ে ওই চোরতন্ত্রের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের ব্যাপারে আপনি সামান্যতম কথা আপনি এখানে বলেন না। একটা কথা সংস্কারের, অর্থনীতি সংস্কারের ওই জায়গাটা একবারও বলি না। এইটা কেন, কিভাবে হবে? তো আমি কিভাবে আস্থা পাবো ওনাদের কথার ভিতরে? কিছু কিছু ক্ষেত্রে সম্পদ ক্রোকের বোধহয় কিছু ঘটনা সামনে এসেছে। আপনি নিলাম তো পিক এন্ড চুজ করছেন। আপনি তো কারুরটা করেন, কারুরটা করেন না। এটাও তো আমরা চোখের সামনে দেখছি। কেউ জামিন পায়, কেউ জামিন পায় না। আমরা দেখি যে কারুর টাকা নিয়ে আপনি ঘর ভাড়া করেন আর কারুর টাকা নিয়ে আপনি বিদেশে যান। তো আমরা তো চোখের সামনে দেখছি কিভাবে এই ঘটনাবলী ঘটছে। দেখুন, ঘটনাটাতে কষ্টের জায়গাটা কোথায়, এটাও অন্য সময় বলেছি। চেঞ্জ অফ গভর্নমেন্ট ডাজ নট মিন চেঞ্জ ইন গভর্নেন্স। আপনার সরকার বদল হলেই শাসন ব্যবস্থা বদল হয় নাই। সেহেতু আপনি অব্যাহতভাবে আপনি কি বলে নতুন পদ্ধতিতে আপনি ঘুষ দুর্নীতি অব্যাহত রাখবেন, আর আপনি আমাকে বলবেন যে একেবারে কাঠামোগত সংস্কার করতে হবে। আমি উৎসাহ পাবো কেমন করে? আপনার হাতে তো যে এই জিনিসই তো আরো বড় হয়ে যদি ফিরে আসে, তখন আমি কি করব? সেহেতু আপনার প্রতি আমার আস্থার জায়গাটাও তো আপনাকে সৃষ্টি করতে হবে, আমার উৎসাহটাকে আনতে হলে। না, কিন্তু যেটা আপনি বলছেন সেটার উপরে তো পলিটিক্যাল পার্টিগুলো বলছে, হয়তো প্রত্যেক পার্টি ইকুয়ালি বলছে না। আমার প্রশ্ন হচ্ছে, ধরুন শেখ হাসিনার পতনের ঠিক আগেও ব্যবসায়ী মহল যেভাবে তার সমর্থনে কথা বলেছেন গণমাধ্যমে, এবং এরপরেও পরবর্তীকালে যিনি ক্ষমতায় আসবেন তার ক্ষেত্রেও এই যে অলিগার্ক যাদেরকে বললেন ডক্টর ভট্টাচার্য, তারা যে একই ভূমিকা নেবেন না তার নিশ্চয়তা কি, এবং সেটা ঠেকানোর জন্য কি করা? না, ধরেন নিশ্চয়তা তো আপনি অন্য কোনোভাবে দিতে পারবেন, এটা কেবল চেতনার উপরেই নির্ভর করছে। আপনার এই আমি মানবে একমত হলাম না। আমি মনে করি আপনার আচরণ দিয়ে এটা দেখাতে হবে। আপনার চেতনা জিনিসটা কি? চেতনা তো আপনাকে বাস্তবায়িত হতে হবে, মূর্ত রূপ নিতে হবে পার্থিব সমাজে। না, ওইটা আমি বলছি, ওইটা শেষ করিনি। আমি চেতনার বিষয়টাকে আপনি একদম বাদ যদি দিতে চান, না আমি ওইটা আবার এগ্রি করছি না, চেতনার বিষয় তো লাগবেই। আর বাকি যেটা আচরণ বলছেন, আমি মনে করি এই গভর্নমেন্ট যতখানি করেছে, একদম কিছু করেনি তা না, করেছে, তবে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। আর একটা জিনিস বলি, আমাদের এই কর্মসূচি প্রণয়নের সময় একটা বেসিক মিস্টেক ছিল। আমরা যতখানি ধরেন যে গভর্নেন্সে, কনস্টিটিউশনে, লতে, বিচারে পরিবর্তনের উপরে জোর দিয়েছি, সে ততখানি কিন্তু ইকোনমিক্সে জোর দিই নেই। আমি জানি না আপনাকে বললে এটা কীরকম লাগবে। আপনার স্টেটমেন্ট আমি একটা দেখেছি, একটা টাস্ক ফোর্স যে করে এত চমৎকার, এটার প্রতি কোনো অ্যাকশন নেই, এবারে কেউ বলছে না। শুরু করলাম যে কি 3 কারণে হয়। আমি বলছি সেটা তো আমাদের বলবার কথা ছিল, কিন্তু পলিটিক্যাল পার্টি কোনো সময় বলেছি, হয়তো তত জোরে শোনা যায় নাই। কিন্তু এইটা আমরা বলছি যে বেশি করে আমাদের এটা হয়েছে যে স্ট্রাকচারাল চেঞ্জ, ওই ল, তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, ওই জায়গাতে আমরা ইয়েটা বেশি দিয়েছি। এটা আমাদের, আমি ধরেন আমার জায়গায় বলেছি না, এটা আমাদের ইকোনমিক প্রোগ্রাম। আমি আপনাকে প্রথমে যেমন বললাম, না ঠিক আছে, আমি জানি আপনি স্বীকার, আমরা একমত হবার একটু সময় পেলে আলোচনা করলে। সেটা হলো যেটা হলো, আমি তত্ত্বে ফিরে যাই আপনাকে, মানে কিছুটা হয়তো মার্ক্সবাদী তত্ত্বের মতো শোনা যাবে। সেটা হলো যে আপনি কাঠামো যখন পরিবর্তন করবেন, সেই কাঠামো আপনার ভিত্তির সাথে হবে। অর্থাৎ আপনি সয়েল টেস্ট না করে তো আর বিল্ডিং বানাতে পারেন না। আপনার সয়েল টেস্টের ভিতরে যে বুনিয়াদটা হবে, ওইটার উপর নির্ভর করে আপনি বিল্ডিং কতখানি হবে। তো আপনি বিল্ডিং নিয়ে আলোচনা করছেন, কিন্তু যে ভিত্তির উপরে, যে অর্থনীতি সামাজিক সম্পর্কের উপরে এই ভিত্তিটা তৈরি হবে, সেটা নিয়ে আপনার কোনো আলোচনা নেই। এই আলোচনাটার জায়গাটাই হলো, আপনি বলছেন যে এটা সংবিধান, কিন্তু আমি বলছি এটা বৃহত্তর সমাজের ভিতরে যদি আপনার আচরণের ভিতরে না প্রকাশ পায়, তাহলে আপনি ওই সংস্কারটাই বাতাসের ভিতরে হবে, আবার এটা কিন্তু হাইজ্যাক হয়ে যাবে। সেটার জন্য প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর কাছে ঘুরে ফিরে আসে, যে রাজনৈতিক দলের পরিবর্তন তো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না, উচিত নয়, কিন্তু সেই পরিবর্তন আসবে কিভাবে? এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ আপনি পার্টিগুলোকে তো স্বাধীনতা দিয়েছেন, সে তার রিফর্মস করবে কতখানি কীভাবে, সেটা আপনি ডিকটেট করতে পারবেন না। ওই জন্য আমি বললাম যে মানুষের চেতনায় যদি এরকম থাকে, যেমন আমি একটা দুটো উদাহরণ দিই। দেখেন, এই
5 তারিখের পরিবর্তন হওয়ার 3-4 দিন পরেই বিএনপি একটা সভা করেছে পার্টি অফিসের সামনে। তাদের বক্তব্যের মূল কথা হচ্ছে 3 মাসের মধ্যে ভোট দাও। আমি বিএনপির লোকদের মধ্যে রীতিমতো প্রতিবাদ দেখেছি, রক্তের দাগি সুগার এগুলো কী, এবং বিএনপি চেঞ্জ করে বলেছে 6 মাস পরে। এবং সেইটাও যখন সবাই প্রতিবাদ করেছে তখন তারা বলেছে ঠিক আছে আমরা যৌক্তিক সময় দেব। তো এই রকম করে মানুষের মধ্যে ওই চেতনাটা আসছে, ওইটা নেসেসারি মনে করি। তার সাথে পলিটিক্যাল পার্টিগুলো যে আরও অ্যাক্ট করা দরকার ছিল, এইটা আমি অ্যাগ্রি করছি যে সেরকম অ্যাক্ট করতে পারেনি। কিন্তু এইটা এরকমই হবে যে এখনই কিন্তু এই ব্যাপারে কথাবার্তা হচ্ছে, কারণ এখনও তো ধরেন দখলদারিত্ব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এবং এগুলোর বিরুদ্ধে কথাবার্তাও বলা হচ্ছে। ভালো গভর্নেন্সের জন্য কী করা দরকার সেগুলো কথাও হচ্ছে। কিন্তু ভোট যখন হবে, ভোটে যিনি জিতবে তাকে তো আপনি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে কোনো বাধা দিতে পারবেন না। সে গিয়ে যদি ওইটা করে তারপরে আবার ফাইট হবে, এর কোনো বিকল্প আপাতত আমি দেখছি না। সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার কথা বলা হয়, সেটা কি এই সময় কিছুটা করে রাখা সম্ভব? এটা প্রতিষ্ঠান গড়ে থাকে, নাগরিক সমাজের ভূমিকা থাকে, পেশাজীবী সম্প্রদায়ের স্বাধীন ভূমিকার বিষয় থাকে। আমরা জানি যে আগের সরকারের আমলে পেশাজীবী সংগঠনগুলোকে নির্বাচনহীনভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নাগরিক সমাজের কণ্ঠ চেপে ধরার জন্য চেষ্টা করা হয়েছে। আপনার মিডিয়াকে সেভাবে কথা বলতে পারে নাই, মালিকরাও তাদের বিভিন্ন সমস্যা করেছে। এই সমস্ত বিষয়াদি আগামী দিনে কিভাবে পরিবর্তিত হবে সেগুলি আমাদের দেখার বিষয়, এবং সেইটাই আগামী এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো যে একটা জিনিস আছে, আমরা তো মান্না ভাইকে পেয়ে ওনাকে রাজনীতিবিদদের আচরণবিধি নিয়ে আলাপ করছি বা তাদের ভূমিকা নিয়ে আলাপ করছি, কিন্তু আমার মনে হয় দেশের বর্তমান সংকটকালে অন্যান্য, আচ্ছা সংকট শব্দটা ঠিক হলো না, উত্তরণকালে আমাদের সকলের দায়িত্ব জবাবদিহিতা নিয়ে আলোপ করা উচিত। আমি আবার ফিরে যাই ওই তথাকথিত 1/11 সময়কালের। সেই সময়কালের আরেকটা অভিজ্ঞতা, আমার 6টা অভিজ্ঞতা আছে, আজকে শুধু 2টো বলছি, দ্বিতীয়টা সেটা হলো একটা বড় জায়গা ছিল যে সেই সরকারের কোনো জবাবদিহিতার কোনো জায়গা ছিল না। তো আপনি আমাকে বলেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের জবাবদিহিতার জায়গাটা কোন জায়গায়? এটা কি তার নিজস্ব উপদেষ্টা পরিষদের কাছে, নাকি যে রাজনৈতিক শক্তি ওনাকে ক্ষমতায় রেখেছে তার কাছে, নাকি রাষ্ট্র ব্যবস্থার আমলা অথবা উর্দিপরাদের কাছে, নাকি আপনার আমার নাগরিকের মতো কার কাছে? এইটাও কিন্তু এখন পরিষ্কার না। এই জবাবদিহিতার জায়গাটা যদি পরিষ্কার না থাকে এবং ওনাদের যদি নিজের, দেখুন আরেকটা কি সমস্যা হয়েছে বলি আমি, একদমই 1 মিনিটে বলছি। বর্তমান সরকারের কোনো নিজস্ব ঘোষণাপত্র নেই। উনি বলছেন অন্যের কাজ উনি যেভাবে বলবে সেভাবে করব। তাহলে আমি ওনার কাজের মূল্যায়ন করার ক্ষেত্রে আমার স্থির বিন্দুটা কোথায়? সেই জায়গাটা, জবাবদিহিতার জায়গাটা ফেরত নিয়ে আসার খুবই প্রয়োজন আছে বলে মনে করি। মিডিয়া পারে কিছুটা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।